এই প্রথম পশ্চিমবঙ্গবাসী আমাকে দেখলেন। আমাদের কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান। তুমি অ্যানাউন্সার হিসেবে জয়েন করছো না কেন? হারমোনিয়ামটা টেনে নিয়ে ডাকবো না এমন করে বাইরে থেকে ডাকবো না গাইলেন। অজবরলতে উনি ঠিক করলেন যে ন্যাড়ার গান হবে, এবং ন্যাড়ার গান কি করে হবে না, তাতে ব্যালের সুর দেওয়া হবে। মানে কাকা প্রথম নিয়ে গেলেন শান্তিনিকেতনে, কারণ ঘরে বাইরের সত্য কিনেছেন বাবা। ঘরে বাইরে হলো না, কিন্তু বিমলা আমার ঘরে এলো। টেলিভিশন দেখেন না, আমি দেখি না। ভেতরে যদি তোমার সেই শান্ত সংযত ভাবটা থাকে এবং দৃঢ় ভাবটা থাকে, তাহলে কিন্তু তোমার চেহারাতেও সেটা ফুটে উঠবে। কোনো প্রাইভেট টিভি চ্যানেল কেউ কোনোদিন কোনো পরামর্শ চায়নি না। একজনের সঙ্গে গল্প করতে গেলে যে ভাষা বলবে সেই ভাষাটাই টেলিভিশনের ভাষা হওয়া উচিত। जब मेरी जान जाएगी तो मैं कह सकती हूं कि एक एक खून का खतरा जितना। ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনে তো আপনি দূরদর্শনে ছিলেন। রাজীব গান্ধী উনি এরকম ভাবে নমস্কার করছেন, যে ক্ষমতায় থাকুক না কেন তার কথা মেনে আমাদের সবসময় চলতে হয়েছে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগসের আরও একটি পর্ব। আমি অর্ক, আপনাদের সকলকে স্বাগত জানাই। সাংবাদিকতা করি, সংযোজনা করি, সঞ্চালনা করি, সাক্ষাৎকার নিই, কিন্তু এই কাজগুলি যে খুব দাপটের সঙ্গে দৃঢ়তার সঙ্গে প্রচার করতে পারি অমুকটা করি বলে, বা নিজেকে যে সংযোজক, সঞ্চালক, অ্যাঙ্কার হিসেবে সগর্বে বুক ফুলিয়ে বলতে পারি তেমনটা হয় না। তার কারণ আমাদের ছোটোবেলাটা, যাদের দেখে আমরা এ পেশায় এসেছি, আমরা বড় হয়েছি, আমাদের স্মৃতিপটে যে মুখগুলি আজও উজ্জ্বল হয়ে ভেসে রয়েছে এই কাজে, এই পেশায়, তার অন্যতম মুখ হলেন চৈতালি দাশগুপ্ত। আমার পরম সৌভাগ্য, আমি খুবই কৃতজ্ঞ, আনন্দিত, যাই বলি কম বলা হবে, যে আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। চৈতালিদি, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে, দর্শকদের নমস্কার, অর্ক তোমাকেও। চৈতালিদির সঙ্গে কথা বলবো এই পরিকল্পনার সূত্রপাত তার সাম্প্রতিক বই কেয়ার অফ দূরদর্শনের সৌজন্যে। আমি দীর্ঘদিন ধরে চাইছিলাম তার সঙ্গে কথা বলতে। শুধু যে তার কাছে ইতিহাসের একটা ঝাঁপি রয়েছে তা তো নয়, একই সঙ্গে আমাদের সাংবাদিকতার, সঞ্চালনার, সংযোজনার যে দুর্বলতা, যে দুর্দশা আজকে প্রকট হচ্ছে, তেমন সময়ও বারবার চৈতালি দাশগুপ্ত, শাশ্বতী গুহ ঠাকুরতাদের সঙ্গে কথা বলা, তাদের মতামত জানা, তাদের থেকে শেখা ভীষণ জরুরি। আর আপনারা তো জানেন যে ক্যালকাটা ডায়ালগস আসলে একটা ফ্রি স্কুল স্ট্রিট, যারা বাংলা এবং বাঙালিকে দীর্ঘদিন ধরে শিখিয়েছেন, তাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক ভূমিকা দ্বারা আন্তর্জাতিকভাবে বাঙালিকে ঋদ্ধ করেছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলার প্ল্যাটফর্ম ক্যালকাটা ডায়ালগ। তো সেইখানে আজকে চৈতালি দাশগুপ্ত আমাদের সঙ্গে কথা বলছেন। চৈতালিদি, আমরা শুরু করতে পারি 1975 সালের 15ই আগস্ট, কিন্তু তার তো একটা শুরু থাকে। তুমি যে বইটা পুরো পড়েছো সেটা আমি আরো বুঝতে পারছি, 15ই আগস্ট দিয়ে শুরু করলে বলে। তার আগে কিভাবে এলেন, এই দিনটা কিভাবে এলো, তা দিয়ে যদি একটু কথা বলতে পারি। দিনটা না আমার কাছে খুব সহজে এসেছিল। এখন যেরকম একটা অনেক মানে একটা বেশ র্যাট রেসে দৌড়তে হয় সবাইকে, সেই ব্যাপারটা তো আমাদের সময় ছিল না। আমরা একদম খোলা প্রান্তর পেয়েছিলাম বলতে পারো। একদম শুরু হলো একটা নতুন জিনিস, টেলিভিশন ব্যাপারটাই তো কারোর কাছে কোনো ধারণা ছিল না, যদিও দিল্লিতে এবং বম্বেতে তার আগে টেলিভিশন এসে গেছে, তা হলো বাঙালির কাছে ছিল না। তো সেই সময় আমি যাদবপুরে পড়ি, তো আমাদের বাংলা ডিপার্টমেন্টের করিডোরে পঙ্কজ সাহা, মানে তখন জানি না তিনি পঙ্কজ সাহা, একজন ভদ্রলোক এলেন। তো আমার শঙ্খ ঘোষের যেটা ঘর ছিল তার সামনে একটা এরকম ব্যালকনি, মানে একটা জানলা মতো ছিল, সেইখানে দাঁড়িয়ে আমি কারোর সঙ্গে কথা বলছিলাম একটা। তো উনি এসে আমার সঙ্গে যোগাযোগ কথা বললেন এবং অনেক জিনিস জানতে চাইলেন, কি আমার নাম, কি কোন ডিপার্টমেন্ট তো জানতেনি, কি পড়ি ইত্যাদি। তখনও আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি সেই সময়, তারপর তো আমি কাজ করতে করতে এমএ করেছি। তো জিজ্ঞেস করলেন, তো আমিও বললাম। আমার মানে কিছু জড়তা কোনো দিনই ছিল না, কারণ আমি নাচতাম, অভিনয় করতাম, সবই করতাম স্টেজে, ফলে স্টেজ ফ্রাইট বলে কিছু ছিল না যেমন, তেমনি আর মানুষের সঙ্গে কথা বলতেও আমার কোনো অসুবিধা হয়নি, আমি বললাম। তারপরে উনি তখন আসলে ট্যালেন্ট হান্ট হচ্ছে, তারপরে উনি গিয়ে যখন আলোচনা করেন যে এরকম একটি মেয়েকে দেখেছি, তো উনি নামটা বলতে, চৈতালি সেন নামটা বলতে
শর্মিষ্ঠা দাশগুপ্ত বললেন, চৈতালি সেন ও তো আমাদের কেয়া। তো আসলে শর্মিষ্ঠাদির সঙ্গে আমরা বহুকাল, মানে আমি আমার ছোটবেলা থেকে ওকে চিনি, আমরা একসঙ্গে নাচতাম, অনেক অনুষ্ঠান করেছি একসঙ্গে, সুরঙ্গমা, শান্তিনিকেতন আশ্রমিক সংঘ। তো ফলে আমাকে যোগাযোগ করার সুবিধাটা হয়ে গেল এবং ওরা আমাকে ডেকে পাঠালেন। প্রথম দিন পঙ্কজদার সঙ্গে যখন দেখা করতে গেছি তখন তরুণদের জন্য বলে একটা সেকশন উনি দেখতেন। আমি গিয়ে দেখি ঘরে অনেকে বসে আছেন। আমি একটু মানে কি বলবো, একটু তো সংকোচ হচ্ছে, একটা জায়গায় এসছি। তো বললো, ও তোমার জন্যই বসে আছি। এরকম এই যাদের সঙ্গে আলাপ করেন তারা সব তরুণ ভাস্কর। দেবীপ্রসাদ রায়চৌধুরীকে নিয়ে একটা অনুষ্ঠান হবে, তার সঞ্চালন আমায় করতে হবে। আর তার সঙ্গে আমাকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে তোমার চেহারাটা ঠিক এই ভাস্কর্যের অনুষ্ঠানের সঙ্গে যাবে। তো আমি অথচ তো আমি মানে খুব যে ভাবি নিজেকে নিয়ে তা নয়, ফলে আমি ঠিক আছে সেটা নিয়ে কথা হচ্ছিল। কিন্তু তার আগে আরেক দিন রাত্রে পঙ্কজদা শর্মিষ্ঠাদি দুজনে আমাদের বাড়িতে এলো। আমার বাড়ি আসলে ভীষণ কাছে, মানে রাধা স্টুডিও থেকে আমার বাড়ি হাঁটা পথ, গল্ফ ক্লাব রোড। তো এসে শর্মিষ্ঠাদি বললো, কাল সকালে চলে আসবি, একটা অনুষ্ঠানে তোকে সঞ্চালনা করতে হবে, উপস্থাপনা করতে হবে। তা আমরা, একটা অনুষ্ঠান মানে কি? হ্যাঁ, ওই এইটুকুনি বলে দিচ্ছি, শান্তিনিকেতন থেকে তোর চেনা লোকেরা আসবে, আর কিছু বলবো না। বলে ওরা কাল এই সময় চলে আসবে, এইসব বলে চলে গেলেন। আমি যে শান্তিনিকেতন শুনলাম, অমনি একটা বাটিকের শাড়ি পরে, আজকেও একটা বাটিকের শাড়ি অবশ্য পরে এসেছি। তো সে বাটিকের শাড়ি পরে চলে গেলাম। গিয়ে ওই আমাদের একটা বড় কাঠচাপা গাছ ছিল, সেখান থেকে কয়েকটা ফুল কুড়িয়ে নিলাম, কারণ ফুলটা তো আমায় পড়তেই হবে। তো পরে যখন ভেতরে গেছি তখন দেখি নীলিমা সেন, আমি যাকে বাচ্চুদি বলি, সুপ্রিয় ঠাকুর, সুভাষ চৌধুরী, এরা সবাই বসে রয়েছেন। সুপ্রিয়দা কবিতা পড়বেন, সুভাষ চৌধুরী এসরাজ বাজাবেন, আর বাচ্চুদি রবীন্দ্রনাথের বর্ষার গান গাইবেন। এইটুকুনি শুনে নিলাম। তো তারপরে বসে বসে চট করে লিখে ফেললাম কি আমি উপস্থাপনা করব। মানে গানের সেকশনটা সঙ্গীত বিভাগ যিনি দেখতেন, ইন্দ্রাণী বলে, তোমার হয়ে গেল লেখা? বললাম, হ্যাঁ, পড়ে শোনাই। তো বললেন, ও তুমি এত তাড়াতাড়ি লিখতে পারো? উনি তো আর অত জানেন না যে আমি বাংলা সাহিত্য নিয়ে পড়ি বা আমার এটা চর্চা রয়েছে। তো বললেন, তাহলে মেকআপে চলে যাও। তো একটু হালকা মেকআপ করে নিয়ে যেটা আমি লিখেছি সেটা আমি না দেখেই বললাম, কারণ ওটা তো আমি নিজে লিখেছি, কাজে আমার তো ওটা আত্মস্থ করাই আছে। ওই রকম বড় 3 ক্যামেরা সেট আপে গিয়ে বসে খুব অনায়াসে বললাম, মানে ওটা আমার খুব অনায়াসে এসেছিল। আর বিষয়টা আমার জানা বিষয়, রবীন্দ্রনাথ এবং নীলিমা সেন এবং বর্ষার গান। তো ওই আমার প্রথম রেকর্ডিং, সেটা হয়েছিল 14 জুলাই 75। কিন্তু আমাকে দর্শক প্রথম দেখেন, যেটা দিয়ে তুমি শুরু করলে, 15 আগস্ট 1975। ওটা সম্প্রচারিত হয়নি না, ওটা পরে টেলিকাস্ট হলো, ওটা সম্প্রচারিত হলো সেপ্টেম্বরে গিয়ে। আর এই 15 আগস্ট লাইভ করেছিল। লাইভ করতে একটু বুকটা দুরু করেছিল বটেই। আর বলুন লাইভের দিনটার কথা বলুন। হ্যাঁ, লাইভের দিনটার প্রোগ্রামটা অবশ্য আমার খুব একেবারেই নিজের বিষয়, সেটা নাচ। আমার যিনি নাচের গুরু পূর্ণিমা ঘোষ, তিনি নাচবেন লাইহা রবা, আর জিতেন্দ্রের সঙ্গে আমি অনেক মানে নেচেছি, অনেক সময় স্টেজে নেচেছি, মানে সাপমোচনে উনি সৌরসেন, তো আমি মধুশ্রী, এরকম আর কি। তো সেই জিতেন্দার নাচবেন পুংচালাম। হ্যাঁ, লাইহা রবা আর পুংচালাম হবে। তো এই দুটো, আমি যেহেতু সুরঙ্গমায় 9 বছর নাচ শিখেছি এবং থিওরি পড়তে হতো আমাদের, তাই জন্য এই দুটো সাবজেক্ট নিয়েও আমি জানি, মানে মণিপুরি নাচের এইগুলো নিয়ে। তো সেজন্য লেখাটা আমার খুব একটা অসুবিধে হলো না। কিন্তু একটা আমাদের ছোট্ট স্টুডিও, তার একপাশে নিউজ রিডার, ওদিকে অ্যানাউন্সার ডেস্ক, তারপরে ওদের নাচের একটা জায়গা করা হয়েছে, তারই মাঝখানে একটা কোনায় দাঁড়িয়ে আমার জন্য লাইটিং করা হয়েছে আলাদা, সেইখানে আমি দাঁড়িয়ে বললাম। এই প্রথম পশ্চিমবঙ্গবাসী আমাকে দেখলেন। তারপর তো সেদিন যখন বেরিয়ে আসছি, সেদিন তো
মানে যে ডিউটিতে ছিল অ্যানাউন্সার অদিতি আমায় বললো যে তুমি এত ভালো এরকম ভাবে লাইভে বলছো। অদিতি রায়, হ্যাঁ। তুমি অ্যানাউন্সার হিসেবে জয়েন করছো না কেন? আমি বললাম এক তো তখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, আর কাজেই ওটার তো একটা মিনিমাম ডিগ্রিটা দরকার হতো। আমি বললাম না আমার এখন অনেক পড়াশোনা করা বাকি, আমি এইসব করব না। তারপর ওখানকার ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবাই মানে বলতে লাগলেন, এবং পঙ্কজদাও চাইলেন যে আমি আসি। তো গ্রাজুয়েশনের মানে সেবার বছর রেজাল্ট বেরোবার পরে আমি অ্যানাউন্সার হিসেবে জয়েন করি, কিন্তু তার আগে প্রচুর প্রোগ্রাম, তারই মধ্যে অক্টোবরে জয়েন করলাম অ্যানাউন্সার হিসেবে, তার আগে অনেক প্রোগ্রাম আমি অ্যাঙ্কারিং করতে শুরু করলাম। এবং ওই তারপরে যা বলে যেটা হয়, আলোর বৃত্তে চলে গেলাম। আপনার বন্ধু যে মুখ আপনার সঙ্গে সবসময় একসঙ্গে দেখা গিয়েছে, আমাদের ছোটবেলায়ও আমরা খুব দেখেছি আপনাদের, শাশ্বতী গুহ ঠাকুরতা বা ধরুন আপনার আরেক বন্ধু ছন্দা সেন, এদের সঙ্গে যে আপনার জার্নি, তার শুরুটা এবং সেই পথ চলার গল্পটা যদি বলেন। শাশ্বতীর কথা তো বলবোই, কিন্তু তার আগে একটু ছন্দার কথা বলি। ছন্দাকে তো আমি প্রথম 15 অগস্টের আগেই দেখেছি। মানে প্রথম দিন খবর পড়েছিল তরুণ, মানে 9 অগস্ট, কিন্তু তার মধ্যে 15 তারিখের মধ্যে ছন্দাকে আমি প্রথম টিভিতে দেখেছি। যদিও আমার বাড়িতে তখন টিভি ছিল না, পাড়ায় মানে পাশের বাড়িতে গিয়ে টিভি দেখতাম, তো ছন্দাকে আমি টিভিতে দেখেছি। তো প্রথম যখন সামনে আমি স্টুডিও গেট দিয়ে ঢুকছি, ছন্দা সেনকে দেখে বললাম, হঠাৎ আর মুখ দিয়ে বেরিয়ে গেল, তুমি ছন্দা সেন? তখন ছন্দা বললো, হ্যাঁ মনে হচ্ছে না তো সামনে দেখে? আমি বললাম না তা নয়। আরে এই কথা আমি সবসময় শুনি, কারণ ওর একটু যে ডার্ক কমপ্লেকশন ছিল সেটা ছবিতে এত ভালো আসতো। এবং পরবর্তীকালে কি হতো, ছন্দা নিউজ পড়বে, আমি অ্যানাউন্সমেন্ট করছি, আমার তখন যা কমপ্লেকশন ছিল সেটাকে টোন ডাউন করতে হতো। হ্যাঁ, এতটাই মানে একটা কিরকম একটা ফর্সা, মানে ফর্সা ছিল না, ওনার রঙের সঙ্গে কন্ট্রাস্ট। তো সেই জন্য আমাকে টোন ডাউন করতে হতো, ছন্দাকে মেকআপ করতেই হতো না। ছন্দা চুলটা হাত দিয়ে শুধু ঠিক করে নিত, আর তারপরে একটু পাফ করে চলে গেল, নে মেকআপ কর, হয়েছিস ফর্সা, মেকআপ কর বলে চলে গেল। এই হচ্ছে আমার সঙ্গে ছন্দার প্রথম মানে কয়েকটা। তারপর খুবই বন্ধুত্ব ছিল। ছন্দা যখন আর খবর পড়ে না, পরবর্তীকালেও আমার সঙ্গে ওর যোগাযোগ ছিল, চলে যাবার পরেও আমি সবসময় ওর স্মরণ সভায় গেছি। আর খুবই মানে যে বছর মারা গেল তার আগের বছরও একবার অসুস্থ হয়েছিল, তখনও আমি ওর মেয়ের কাছে খবর দিতাম। ছন্দা চলে যাওয়াটা খুব আমার কাছে খুবই একটা দুর্ভাগ্যের আর কি। শাশ্বতীদির কথা বলুন কাইন্ডলি। শাশ্বতীদিকে আমি শাশ্বতী দিই বলতাম, কিন্তু কলেজে ইউনিভার্সিটিতে, কারণ আমার যে সিনিয়র ছিল। যাদবপুরে প্রথম ওকে দেখি, আর দেখাটাও খুব মজার। আমাদের তখন যাদবপুরের ওই ইঞ্জিনিয়ারিং বিভাগ আর আর্টস ফ্যাকাল্টির মাঝে একটা সাঁকো ছিল, যেটা এখন খুব বাঁধানো সাঁকো হয়ে গেছে, তখন আমাদের কাঠের সাঁকো ছিল। সেই সাঁকোতে একজন সুন্দরী মহিলা, রোগা ছিপছিপের একটি মেয়ে, সে আরেকজনের সঙ্গে একটা হারমোনিয়াম ধরে নিয়ে আসছে। তো তারপরে আমি কাকে একটা জিজ্ঞেস করলাম, কে রে, কি সুন্দর দেখতে, বললো ওর নাম শাশ্বতী। তো সেই প্রথম দেখা, তারপরে আমার সঙ্গে আলাপ হলো, আমিও শাশ্বতী দি বলি। তারপরে তো একসঙ্গে কাজ করতে গিয়ে দিটা চলে গেল। আর এতদিনের একটা টানা সম্পর্ক, সত্যি কথা একটা বলবো, এই শাড়িটা আমার শাশ্বতীর শাড়ি। আমি এরমভাবে ওর শাড়ি সবসময়ও আমায় পরতে দেয়, মানে এতটাই এখনও অবধি সেই সম্পর্ক। কোনো অনুষ্ঠানে আমি ওর বোধহয় একটা লিখেওছি, কোনো অনুষ্ঠানে আমাদের কালার হবে বা কোনো স্পেশাল অনুষ্ঠান, 9 অগস্টের স্পেশাল অনুষ্ঠান, ও বলে চল কে আমার বাড়ি চল বলে আমাকে নিয়ে যেত। পাশেই ওর গল্ফ গ্রিনে থাকে, বলতো কয়েকটা শাড়ি বার করে দিয়ে, কাঞ্জিভারম বার করে দিয়ে বললো, দেখ কোনটা তুই পরবি। হ্যাঁ, তো তারপরে আমি পছন্দ করে নেবার পর ও নিজেরটা পছন্দ করতো, এই নয় যে ও আগে একটা সরিয়ে রাখতো। আমি এই কথাটা এই জন্য বলছি যে সম্পর্কটা আসলে কেমন, কতটা হৃদ্যতা, এইটা দিয়ে বোঝা যায়। আমাকেও সত্যি স্নেহ করে, স্নেহ শব্দটা ব্যবহার করছি কারণ ও অনেক, মানে আমি যেমন ওর বিপদে ওর পাশে থেকেছি, ও আমার অনেক বিপদে পাশে থেকেছে। মানে আপনারা একে অন্যের পরিবারের মতো। একেবারেই তাই। ওর পরিবারের কোনো অনুষ্ঠান আমাকে ছাড়া হয় না, আর আমারও কোনো অনুষ্ঠান ওকে ছাড়া হয় না। আপনি যখন দূরদর্শনের যে দীর্ঘ সময়টা কাটিয়েছেন, আমরা তো আপনাদের দেখেছি, কিন্তু নেপথ্যে অনেক লোক থাকেন,
ধরুন আমি একটা নাম বলছি, আপনি আদিত্য সর্বাধিকারীর কথা বলেছেন, এরকম বহু মানুষের কথা হ্যাঁ আপনার লেখায় ছোট ছোট করে তারা হ্যাঁ এসেছেন। হ্যাঁ একটু ওই যে এতদিনের পথ চলায় অকথিত যে মানুষগুলি যারা আসলে দূরদর্শনকে বাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছিল, যাদের সম্মিলিত প্রচেষ্টা, তাদের কথা যদি আমি বলা একদম যায়। প্রথম দিনের কথা বলি আগে, যেদিন মানে ওই রেকর্ডিং করেছিলাম 14ই জুলাই, সেদিন ফ্লোরে যারা ছিলেন, পরবর্তীকালে তারা আমার মানে সকলেই আমার বড়, কিন্তু খুব বন্ধুত্ব হয়ে গেছিল। ফ্লোর ম্যানেজার ধ্রুব মিত্র, তিনি এখনো আছেন, এবং আমি এই আমার বই প্রকাশের দিন আসতেও বলেছিলাম, কিন্তু সেদিন ওর একটা কোনো পারিবারিক নেমন্তন্নের ব্যাপার ছিল বলে ধ্রুবদা আসতে পারেননি। ধ্রুবদা খুব আমাকে স্নেহ করতেন। আসলে সেই সময় আমি যেহেতু সবচেয়ে ছোট ছিলাম, সেজন্য আমাকে পরবর্তীকালে সকলেরই খুব স্নেহ পেয়েছি। আর তিনজন যে ক্যামেরাম্যান, তারা পরে আমার খুব বন্ধু হয়ে যায়। সুব্রত কর, তিনি অনেকটাই বয়সে বড়, কিন্তু আমার প্রথম দিকের প্রত্যেকটা ডকুমেন্টারিতে সুব্রতদাই ক্যামেরাম্যান ছিলেন। আর আরেকজন হচ্ছে বনবিহারী পাহাড়ি, সেও খুব বন্ধু হয়ে গেল, যদিও অনেকটা বয়সে বড়। আমার একটা ছবি তোমরা বইয়েও দেখতে পাবে, যে আমি ইডেন গার্ডেন্স অ্যানাউন্সমেন্ট করছি, ঠিক, পাশে ঠিক, ঠিক। পাহাড়ি রয়েছে। পাহাড়ি এই কিছুদিন আগে মারা গেছে, এই বছরই। সেটাও মানে সঙ্গে সঙ্গে আমি খবর পেয়ে, মানে বাড়িতে করে বেরিয়ে গেছে, সেই সময় আমি শ্মশানে গেছি। মানে আর কেউ সেরকমভাবে, ক্যামেরাম্যান কয়েকজন ছাড়া কোনো প্রোডাকশনের বা কেউ কোনো কিন্তু আসেনি, কিন্তু আমি একমাত্র মেয়ে যে ওখানে চলে গেছি। সে আমার একটা মানে সেটা তো মনের টানেই গেছি। আর সাক্ষ্য সিংহধর, হ্যাঁ। সাক্ষ্য সিংহধর আমার পারিবারিক বন্ধু, মানে রাজারও বন্ধু, আমার ছেলেদের সঙ্গেও তারা, ওরা পান্না মামু বলে, পান্না ডাকনাম, মানে পান্নার সঙ্গে আমার একদম পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। এবং অনেক আমি আরেকটা কথা হচ্ছে, একটু ভেবে দেখুন বলে যে প্রথম প্রোডাকশনগুলো আমি করি, সেগুলো পান্না সমস্ত কটা, সাক্ষ্য সিংহধর সব কটা শ্যুট করেছিল এবং আমাকে সাহায্যও করছে, কারণ তখন তো আমি প্রোডাকশনের কাজ অতটা জানতাম না প্রথম দিকে, তো পুরোটাই ও কিন্তু পাশে ছিল বলে হয়েছিল। এই হচ্ছে ফ্লোরের। তারপর তো ফ্লোরের আমার না সবচেয়ে বেশি, মানে সব প্রডিউসার বা সকলের সঙ্গেই বন্ধুত্ব, কিন্তু যেহেতু ফ্লোরে এবং মেকআপ রুমে আমাকে বেশি থাকতে হয়, তাই মেকআপ আর্টিস্টরা এবং ফ্লোরের ছেলেরা সব, ওদের সঙ্গে হৃদ্যতাটা বেশি। ফ্লোর অ্যাসিস্ট্যান্টরা প্রচণ্ড, মানে কিছুদিন আগেও বলছি যে আমি যখন প্রোডাকশন না মানে সঞ্চালনা করতে, বা আমি গেস্ট হিসেবে গেছি, এখন তো আবার কোনো একটা অনুষ্ঠানে কিছু বলতেও ডাকে, তো সে গেছি, তখন কিন্তু ওরা ছুটে ছুটে কোথায় আছে, ওদের ডিউটি নেই, কিন্তু এসেছে যে আমি যে গেছি বলে দেখা করতে। আমার সঙ্গে সকলেরই খুব, মানে আমার যারা ছোট তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আর বড়দের তো স্নেহ পেয়েছি। আপনি অনেক স্টলওয়ার্ডদেরও খুব কাছ থেকে এই দূরত্বে দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার লেখায় পড়েছি যে দেবব্রত বিশ্বাসকে যখন বাবা প্রথমবার সেটা তো দেখলেন, একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স। আসলে রবীন্দ্রনাথের গান আর দেবব্রত বিশ্বাস, সেটা আমার কাছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের বাড়িতে সারাক্ষণ ছোটবেলা থেকেই শুনেছি, বাজতো আর কি। তো তাকে সামনে দেখবো, এটা তো একটা বিরাট ব্যাপার, কিন্তু কি করে দেখব? তার আগে আমি যখন মেকআপ রুমে ছিলাম, তখন দেখলাম একটা একটু রাগ, মানে এলেন, তো আমি কিন্তু উঠে যেতে ভয় পাচ্ছিলাম, কারণ একটু রেগে রেগেছিলেন, কারণ ওকে একটা জামা চেঞ্জ করতে বলা হয়েছিল, একটা কিছু ব্যাপার হ্যাঁ হচ্ছিল। তো আমি আর তখন গিয়ে ধারে কাছে যাইনি। তারপরে আমি সেদিন ধ্রুবদাই ছিলেন ফ্লোরে, ধ্রুবদাকে বললাম, রিকোয়েস্ট করলাম আমি একটু শুনবো। কি করে তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে কি আমি বললাম যে আমি স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকলাম, আমি দেখতে পাবেন। তখন তো আমি এরকম গরম ছিল, রোগা ছিল, স্ট্যান্ডের পেছনে দাঁড়ালে আমাকে দেখা যাবে না। তো তাই জন্য আমি গিয়ে পারমিশন পেলাম ধ্রুবদার, নয়তো ফ্লোর ম্যানেজারের পারমিশন ছাড়া তো আর ওখানে দাঁড়াতে পারবো না। আর প্রোডাকশন যেখান থেকে তো পাশের প্যানেলে, সেখান থেকে দেখলে আমার মন ভরবে না, আমার সামনে থেকে দেখতে হবে। সেই জন্য ছেলে মানুষও ছিল অনেক, তো সেখানে গিয়ে দাঁড়িয়ে প্রথমে তো রেগে রেগেই বসলেন প্রথমে, তারপরে ওই বসে হারমোনিয়ামটা টেনে নিয়ে ডাকবো না এমন করে বাইরে থেকে ডাকবো না গাইলেন। সে যে কি অসাধারণ অভিজ্ঞতা আমি বলতে পারি না। পুরোটা আমি তারপরে রেকর্ডিংয়ে, ওই রেকর্ডিংয়ে ওইটা গেয়েছিলেন যে আমার পানে চেয়ে চেয়ে সুখে থাকো। তো এরকম ভাবে দেখেছি, নিজস্ব উচ্চারণ, চেয়ে চেয়ে উচ্চারণটা অন্যরকম, মানে ওই আমরা যেরকম এই ক্ষেত্রে সঞ্চালনের ক্ষেত্রেও বলি, বা এমনি কথা বলার ক্ষেত্রেও, কোন শব্দটার উপর আমি জোর দেব,
হ্যাঁ, বা কোন শব্দটা আমি বড় করে, ধরো আমি একটা কথা বলছি, উম, আলো বলি কিন্তু আধার বলি। হ্যাঁ, এই যে আলাদাটা, এটাও কিন্তু অনেক সময় আমি তার কাছ থেকে শিখেছি, অনেকের কাছ থেকেই শিখেছি। আরেকজনের কাছে শিখেছি, তার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। আহ, তো উম, এই এই কিন্তু দেবব্রত বিশ্বাসের কাছ থেকে ওইভাবে উচ্চারণটাও শিখেছি, কিভাবে সুরটা লাগাতে হবে এবং কিভাবে উচ্চারণটা করতে হবে। আপনি বলছেন আমার মনে পড়ছে, এবং আমার গায়িকাটা দিচ্ছে একটা রবীন্দ্রনাথের সব গান তো সকলের ভালো লাগে না। রবীন্দ্রনাথের একটি গান এত বহুশ্রুত যে আমার কখনো ভালো লাগতো না। আপনি আলো শব্দটা বললেন, আমার মাথায় বেজে উঠলো, সেটা হলো আলো আমার আলো গো আলো ভুবন হুম। ভর। কি কক্ষণে এই গানটি দেবব্রত বিশ্বাসের গলায় শুনলাম, তিনি আলো বলে দাঁড়াচ্ছেন। এইবার আমি গীতবিতান খুলে দেখলাম যেটা কখনো কল্পনায়ও ছিল না, আলোর পর একটা কমা আছে, কমা আছে, হ্যাঁ হ্যাঁ, উনি ওই কমাটায় কমাটা দাঁড়াচ্ছেন দাঁড়াচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। এবং গানটার মানেটাই বদলে যাচ্ছে। স্তম্ভিত হয়ে গেলাম। এই হলেন আপনি আলো শব্দটাই বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাই জন্য আমি এটা আলোটা ওরম ভাবেই তো উনি উচ্চারণ ওইরকম করেছেন, করে উচ্চারণে আলো হয়ে উঠছে আলো হয়ে চারপাশটা। উঠছে যায়, সেটাই অপূর্ব অপূর্ব। অপূর্ব। সৌমিত্রের কথা বলুন। এসছেন, ডাকঘর হবে, ডাকঘর নাটক হবে, বিভাস চক্রবর্তীর প্রযোজনায় ডাকঘর হবে। চৈতি এসছে, না চৈতিকে আমি মানে পরে খেয়াল করেছি, তখন কিন্তু কত বয়স চৈতি ঘোষালের? অমল হচ্ছে ছোট্ট, চৈতিতে ছোট্ট, আরো হ্যাঁ। বছর বয়স হবে, 13 বছর। 12-13 বছরের বেশি ওর হবেই না তখন। তো উনি রেকর্ডিং সেরে যখন বেরোলেন সৌমিত্র, মেকআপ রুমে ছিলাম। আমাদের তো তুমি বইয়েও পড়েছো, বারবার লিখেছি, আমাদের কোনো মেকআপ রুম ছিল না, একটা হ্যাঁ, করিডোর শুধু। হ্যাঁ। সেই করিডোরটা কোথায় যাবার, না বাথরুমে যাবার করিডোর। সেখানে একদিকে মেকআপ হচ্ছে, একদিকে ওয়ার্ড্রপ সেকশন জামা কাপড়ের, আর তারপরে বাথরুম, ওইখানেই আপনার নিজের ঘরটাও তো আপনি পেলেন পার্মানেন্ট হওয়ার পরে। অনেক পরে। এবং তারপরেও সে বেশ জোরাজুরি করে, মানে হ্যাঁ। কেন স্টুডিওর মধ্যে ঘর হবে অ্যানাউন্সারদের, সেই নিয়েও একটা ব্যাপার। ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে বলছে না না স্টুডিওর মধ্যে তো হবে না, কিন্তু তারপরে আলটিমেটলি স্টুডিও এ, যেটা সবচেয়ে বড় স্টুডিও, তার পাশে আমাদের অ্যানাউন্সার্স রুম ছিল। আর ঘর, তার আগে তো কোনো ঘরটা ছিল না, অ্যানাউন্সাররা কোথায় বসবে সব ভাবতোই না কেউ। তো অথচ তারাই কিন্তু মুখ, তারাই শোটা চালাচ্ছে। তাদেরই কিন্তু মানুষ চিনছে, কিন্তু তাদের জন্য ভাবনাটা বিশেষ ছিল না আগে। তো শম্ভু মিত্র যখন এলেন, আমি একটু অপেক্ষাই করছিলাম যে প্রণাম করব। তো প্রণাম করতে মাথায় হাত দিলেন। আহ, আর চৈতি, আমি সৌম্য মিত্রের সঙ্গে তো অল্প কথা হলো। আম, একটা একটা কিছু কথা বলেছিলেন মাথায় হাত দিয়ে, আমার এক্ষুনি মনে পড়ছে না, মানে ওই আর কি আশীর্বাদ করার মতো করে, খুব কম কথায়। আর চৈতি পাশে দাঁড়িয়ে না এরম হাঁ করে দেখছে। আমি চৈতিকে এখনো বলি, ও বলে হ্যাঁ আমার মনে আছে, কারণ আমি তো তখন আমাদের টিভির মধ্যে একজন মানুষ আসছে, তাকে আমি ওই সামনে মুখটা দেখছি। আমার সামনে। ও তো আর ওই ওখানে নাটক করছে, ও তো আর জানে না কোথাও ওকে দেখানো হবে বা কিছু। আর তখনকার দিনের ওই 12-13 বছরের ছেলেমেয়েরা কিন্তু খুব ইনোসেন্ট থাকতো, অবাক হতো। হ্যাঁ হ্যাঁ, অবাক হতো, অবাক হওয়াটা ছিল, বিস্ময়টা ছিল। তো ওরম ভাবে তাকিয়ে আছে। তো সেই সেই সব ছোট ছোট স্মৃতি খুবই এখনো মনে পড়ে আর কি। সাহিত্যের মানুষজনের সঙ্গেও একটা ওঠা বসার সাহিত্য সুযোগ পেয়েছেন। সংস্কৃতিতে কারা না আসতেন। এমনিতে শঙ্খ ঘোষ আপনার মাস্টার মশাই। হ্যাঁ। আমি পড়ছিলাম আপনি লিখেছেন যে শঙ্খবাবু মুখ দেখাতে রাজি হতেন না, বহু অনুষ্ঠানে নেপথ্য নেপথ্যে কারিগর ছিলেন। ওই একটা অনুষ্ঠানের কথা বলতে আমি লিখেছি, জন্মদিন মৃত্যুদিন বলে, হ্যাঁ। মানে 22শে শ্রাবণ তো অবনীন্দ্রনাথের জন্মদিনও হ্যাঁ। বটে। তো সেইটা নিয়ে একটা পঙ্কজদারি অনুষ্ঠান। পঙ্কজদা বলেছেন একটু আপনি যদি ভূমিকায় একটু থাকেন, তারপরে বললেন না আমি আসবো না। ক্যামেরার সামনে কখনো আসতেন না, শুধু ক্যামেরার সামনে মানে আসতে বাধ্য হয়েছিলেন আমার জন্য পরবর্তীকালে, কারণ আমার প্রত্যেকটা বই প্রকাশ, এইটাতে তো আর ছিলেন না তার আগে অবধি। তারপরে না, আত্মস্বজনেও ছিলেন না আগে, মানে 5টা বইয়ের মধ্যে 3টে বই প্রকাশ ওর। আমার প্রত্যেকটা শ্রাবস্তীর থিম এক্সিবিশন যখন হতো, আমি 99 সালে জীবনানন্দ দাশকে নিয়ে, তার 100 বছর ছিল, থিম এক্সিবিশন করেছিলাম। তার সঙ্গে সমস্ত কবিরা এসেছেন, মানে অরুণ মিত্র থেকে জয় গোস্বামী সবাই সেখানে, শঙ্খদা ছিলেন। এবং তারপর থেকে প্রত্যেকটা আমার কোনো সিডি লঞ্চ হবে, আমি রবীন্দ্রনাথের শেষ জীবন মানে চলে যাবার 20 দিন আগের একটা রোজ নামচা নিয়ে গান দিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, তারপর সেটাকে সিডি করি।
তো সেইটার প্রকাশে উনি স্টেজে উঠে কথা বলেছিলেন, এবং আমার কোনো অনুষ্ঠান মানে বুঝতেই পারছো ক্যামেরা থাকবে, সেই ক্যামেরার সব সম্মুখীন হতে হয়েছেন। এবং শ্রাবস্তী, যেটা আমার বই আছে, মানে 3 নম্বর বই, সেইটা প্রকাশের দিনও একটা ওরকম প্রদর্শনী ছিল, পোশাকেরই প্রদর্শনী, এবং তার সঙ্গে বইটা প্রকাশ হয়েছিল 25 বছরে। সেইখানে একটা মানে সোশ্যাল মিডিয়ার সবাই বন্ধুরা বলেছেন যে এরকম ফ্রেম কখনো পায়নি, কারণ এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এদিকে শঙ্খ ঘোষ একসঙ্গে তারা ফ্রেমে পেয়েছিল। মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেন, মমতা শঙ্কর, এইটা ঠিক আছে, কিন্তু এই পাশে তার সঙ্গে বুম্বা, এই ফ্রেমটা কখনো ওরা পায়নি। এবং একটা ছবি আছে যেটা শঙ্খদা না মোবাইল ব্যবহার করতেন না, কিন্তু সেদিন কোথাও আমার ওখান থেকে আরেকটা কোথাও যাবেন, তাই ওর স্ত্রীর প্রতিমা বৌদির মোবাইলটা নিয়ে এসেছেন, কিন্তু কি করে অপারেট করতে হয় জানেন না, তাই জন্য বুম্বাকে এরম দেখাচ্ছেন, মানে ওটা ছবিতেও আছে যে ফোনটা কি করে চালু করবেন বা বন্ধ করবেন বা কি করে দেখবেন সেটা, সেইটা, সেই ছবিটাও আছে। দূরদর্শন হোক বা আকাশবাণী, সেই সময় নানা রকম খুবই বৈচিত্র্য থাকতো অনুষ্ঠানে। এগুলো আমরা শুনেছি, আমার বাবা মায়ের মুখে শুনেছি, ঠাকুমার মুখে শুনেছি, আবার আপনার লেখাতেও পড়ছি। ধরুন আপনি নীল ওব্রায়েনের কথা বলছেন, সে একটা কুইজের অনুষ্ঠান করছেন, কুইজ টাইম করতে আসতেন, কুইজ টাইমে কুইজ মাস্টার হতেন, সেগুলো দারুণ সব অনুষ্ঠান। ডাইভার্সিটিটার কথা বলেন, সেই সময় দূরদর্শনের বৈচিত্র্যটার কথা যদি একটু বলেন। হ্যাঁ, দেখো, এমনিতে তো দূরদর্শন একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান বলা যেতে পারে, কারণ যে ধরনের অনুষ্ঠান সেটাই ওর মানে উদ্দেশ্য ছিল, কিন্তু মানুষকে সুশিক্ষা দেওয়া এবং সংস্কৃতির প্রচার, সুস্থ সংস্কৃতির প্রচার। তো সেই ক্ষেত্রে আমাদের যে সব অনুষ্ঠান হতো, এমনিতেও দেখো বিজ্ঞান প্রসঙ্গে, বিজ্ঞান নিয়ে অনুষ্ঠান কিন্তু আমি জানি না আর কোনো চ্যানেলে কোথাও হয় বলে, খুবই কম হয়। হ্যাঁ, সুস্বাস্থ্য বলেছিল, সেটা এখন ডাক্তারদের দিয়ে অনেক অনুষ্ঠান হয় বটে, কিন্তু আমাদের সময় যারা আসতেন, বসতেন এবং কথা বলতেন, একটা আলোচনা হতো। আমার এক্ষুনি একটা কথা মনে পড়লো, ওটা অলোক সেন করতেন। তো অলোকদার অনুষ্ঠানে একবার ডক্টর রঞ্জিত পাঁজা এসছেন। রঞ্জিত পাঁজা একটা মজার কথা বলেছিলেন যে এই যে আজকাল মেয়েরা শশা মাখে মুখে, তার চেয়ে মুড়িটা শশা দিয়ে খাক না বিকেলবেলা। এইসব মানে খুব ছোট ছোট জিনিস বলতেন, বা আরো অনেক বড় ডাক্তারদের আমার এই কথাটা হঠাৎ মনে পড়লো। তো সেই জন্য মানে বলেছিলেন যে ত্বক ভালো রাখার জন্য শশাটা না মেখে মুড়ির সঙ্গে মেখে খান। ওইটা আপনার মনে থেকে গেছে। হ্যাঁ, তো এরকম সুস্বাস্থ্য হতো। পল্লী কথা, মানে যেহেতু রিচটা একদম গ্রামে গঞ্জে পৌঁছতো আমাদের দূরদর্শনে, সেই জন্য পল্লী কথা বলে একটা অনুষ্ঠান ছিল। তার সঙ্গে তো সাহিত্য, সংস্কৃতি, একটা বিদেশি ছবি, বিদেশি গান, এই সমস্তের জন্য একটা উইন্ডো অন দ্য ওয়ার্ল্ড বলে একটা অনুষ্ঠান ছিল। গানের বৈচিত্র্য ছিল, মানে এদিকে দেবব্রত বিশ্বাস বলছো, ওদিকে সলিল চৌধুরী আসছেন, কে না আসছেন, চোখের সামনে সবাইকে দেখছি, হিমাঙ্গ বিশ্বাস আসছেন, এবং এক একটা দিন এক একজন মানুষকে দেখে মোহিত হয়ে যাচ্ছি। প্রত্যেকটা দিনই নতুন করে মোহিত হয়ে যাওয়া। আপনার নিজের একটা রবীন্দ্রনাথ আছে, আপনার নিজের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে, আপনার নিজের লেখাপড়ার জগৎটার কারণে আপনি একটা রবীন্দ্রিক আবহেই বড় হয়েছে, এবং সেটাকে নিয়ে চর্চা এবং চর্চা আমার তাই গোটা জীবনটা চালিয়ে গেছে। সেখানে আবার দূরদর্শন সেখানে যেন একটা নতুন দরজা খুলে দিল একেবারে রবীন্দ্রনাথকে পাওয়ার, বোঝার। এই যে রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ, সেই এক্সপোজারটা গোটা দূরদর্শন জীবনে রবীন্দ্রনাথকে কি করে পেলেন, এইটা জানো তো সবাই তো এটা পায় না যে যেটা তুমি বলছো, করছো বা চাইছো সেটা তুমি পাচ্ছ কাজের ক্ষেত্রে। অনেক সময় আমরা যেটা নিয়ে চর্চা করার কথা ভাবি সেটা আমি কাজের ক্ষেত্রে দেখাতে পারি না, কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছিল এটা আমার পরম সৌভাগ্য যে আমি ওই কাজটা করতে পেরেছি, নিজের মতো করে কথা বলতে পেরেছি দর্শকদের সঙ্গে। এবং ধরো যখন একদম ওই অ্যানাউন্সমেন্টের মধ্যে ছিলাম সেটা এক সময় একরকম, তারপর ধরো এই 25শে বৈশাখ, পয়লা বৈশাখ সকালে কথা বলছি, সেটা আমার নিজের মানে নিজের লেখা কথাই। তো প্রত্যেকটা সময় আমাদেরই কিন্তু লিখতে হতো, কেউ কিন্তু আমাদের লিখে দিত না। তো এই যে আস্তে আস্তে ওই চর্চাটা তো চলছে,
পঁচিশে বৈশাখ যখন কম্পিউটিং করছি, সংযোজনা করছি, তখন তো তার মতো তার মানে ওর গঙ্গা জলে গঙ্গা পুজো সবাই করে, রবীন্দ্রনাথ ছাড়া তো আমাদের কিছু উপায়ই নেই। তো সেই যে কোনো জায়গা থেকে পড়ছি, কোনো জায়গা থেকে বলছি, এইভাবে তার সঙ্গেই কিন্তু আমার বেড়ে ওঠাটা। মানে আমি তো বলি উনি আমাকে হাত ধরে সব জায়গায় নিয়ে গেছেন, যেখানে আমি পৌঁছেছি। যদি কোথাও পৌঁছতে পারি তাহলে তার জন্যই পৌঁছতে পেরেছি। আর সেই চর্চাটা বাড়িতে যেমন আমাদের ছিল, আমার বাবার সাহিত্য প্রেম এবং আমার মার শিল্প প্রেম, এগুলোর মধ্য দিয়ে আমি বড় হয়েছি। আমার ছোটবেলা থেকে ওই সঞ্চয়িতার কবিতা মুখস্থ করতে হতো মানে সেটা করতে হতো নয়, মানে আমার বাবার কাছে একটা মানে আমি ভাবতাম তখন খেলা। হ্যাঁ, এভাবে কবিতার চর্চা হতো। এবং আমাদের স্কুলটায় না খুব মানে যেহেতু আমাদের অ্যাসেম্বলির মানে সকালের গানটা, প্রার্থনাটা রবীন্দ্রনাথের গানে ছিল। আকাশ জুড়ে শুনিনু, মনোজাগ মঙ্গল লোকে, এরকম নানান ধরনের গান আমি কিন্তু ছোটবেলা থেকে ওই ভেতরে চলে গেছে, কারণ ওই অ্যাসেম্বলিতে ওই গানটাই গাইতে হতো সবাইকে। তাই জন্য স্কুলের চর্চাটাও একটু ছিল। এবং আমার একদম জুনিয়র স্কুলে একজন শিক্ষিকা ছিলেন, মুক্তিদি বলতাম। মুক্তিদির প্রেরণাতেই আমার কিন্তু বাংলার দিকে ঘাসা ব্যাপারটা ছিল। তো তারপর তো কলেজ যেটা পেলাম সেটা বুঝতেই পারছো, ওরকম অলোকরঞ্জন দাশগুপ্ত, পবিত্র সরকার, শঙ্খ ঘোষ, কার নাম সেটা কাকে বলবো আর কি, এরকম। তো এর মধ্যে ঢুকে গেলাম দূরদর্শনে। এবং দূরদর্শনে এই যে কত যে অনুষ্ঠান করেছি রবীন্দ্রনাথকে নিয়ে, পরবর্তীকালে অবশ্য সেটা কিন্তু নিজস্ব অনুষ্ঠান করেছি, সেটা আরও পরের কথা বলছি। মানে আমরা বড় বাড়িতে আসার পরে সেখানে ওই আদিত্যর কথা তুমি বলছিলে, আদিত্যর সঙ্গে আমরা একটা নির্মাণ বলে তথ্যচিত্র করেছিলাম, রবীন্দ্রনাথের স্থাপত্য ভাবনা এবং পরিবেশ চিন্তা এই নিয়ে। তারপরে আরেকটা ডকুমেন্টারি আছে তব মঙ্গল আলোকে বলে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের জীবনে একটা 22শে শ্রাবণ এসেছিল, সেটা তার দৌহিত্র নীতিন্দ্রনাথের চলে যাওয়া। তো সেটা 1932 এবং তারপর 1941 উনি চলে গেলেন। সেইটা নিয়ে আমি একটা তথ্যচিত্র করেছিলাম। তারও আগে সুব্রত করের কথা বলছিলাম। সুব্রত কর আমার 3টে ডকুমেন্টারি শ্যুট করেছেন সেখানে অবশ্য রবীন্দ্রনাথ ছাড়া, কারণ একটা হচ্ছে সুন্দরবনের অঞ্চলের ওই জেলেদের নিয়ে, ভাসমান পরম্পরা সেটার নাম ছিল। তারপরে করেছি বিষ্ণুপুরের টেরাকোটা টেম্পলস নিয়ে। বিষ্ণুপুরের টেরাকোটা টেম্পলস নিয়ে তো এমনি অনেক কাজ হয়েছে। আমার বাড়িতেই দুজন কাজ করেছেন, আমার শ্বশুরমশাই হরিসাধন দাশগুপ্ত করেছেন এবং রাজা পুরাকীর্তি সংরক্ষণ, ওটা। কিন্তু আমারটা ছিল কিংবদন্তির বিষ্ণুপুর, যে লেজেন্ডসগুলো আছে মল্ল রাজাদের নিয়ে, সেইগুলোকে ঘিরে ছবিটা দেখানো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো উৎপল চক্রবর্তী বলে একজন ছিলেন, চলে গেছেন উনি। ওর একটা বই আছে বিলুপ্ত রাজধানী বলে। তো সেই বিলুপ্ত রাজধানীর সূত্র ধরে আমরা গৌড় পান্ডুয়া নিয়ে একটা করেছিলাম, আর বিষ্ণুপুর নিয়ে করেছিলাম। প্রথমটাতে ওই উৎপলদাই পুরো জিনিসটা মানে বলে গেছেন, গল্পগুলো বলতে গেছেন, এবং সে তার সঙ্গে ধারাবাহিকভাবে চলেছে দৃশ্যগুলো। তো আমি আর আমার আরেক বন্ধু সজয় দাশগুপ্ত, আমরা দুজন মিলে এই 3টে তথ্যচিত্র করেছিলাম। তো সেখানে রবীন্দ্রনাথ নেই, কিন্তু তাও বলবো আমি যে আরো কত কাজ বাকি রয়ে গেছে। আর কিছু, যদি আরো কিছুদিন থাকতে পারতাম আরো বেশি কাজ করতাম। আপনার শ্বশুরমশাইয়ের কথা আপনি বললেন বলে আমি ব্যক্তিগত অনুষঙ্গে যাওয়ার লোকটা সামলাতে পারছি না। আপনার শ্বশুরমশাই হচ্ছেন ইংরেজি ভাষায় বললে টাওয়ারিং ফিগার। ওকে তো বলা হয় যে তথ্যচিত্রের জনক, মানে ভারতীয় চিত্রের জনক। এবং আরেকটা কথাও, যে 40-এর দশকে যে একটা নিউ কালচারাল রেনেসা, একটা সাংস্কৃতিক নবজাগরণ, তার একদম কেন্দ্রে ছিলেন হরিসাধন দাশগুপ্ত। ক্যালকাটা ফিল্ম সোসাইটি তারা না থাকলে গড়ে উঠতো না। এবং তিনি হচ্ছেন কমল কুমার মজুমদারের বন্ধু, সত্যজিৎ রায়ের বন্ধু, মানে একটা অরা যাকে বলে। আমি তো পড়ে সত্যজিৎ রায় তো বটেই, মানে মানিক কাকাকে প্রথম নিয়ে গেলেন শান্তিনিকেতনে, কারণ ঘরে বাইরের সত্ত্ব কিনেছেন বাবা, আর কোনো বিমলা পাওয়া যাচ্ছে না।
তো মানিক কাকা বললেন যে আমার জুনিয়র একজন কলাভবনে আছে, তাকে দেখে আপনার পছন্দ হতে পারে, তো চলুন আমরা একটা শান্তিনিকেতন যাই। বিমলা খুঁজতে গেলেন ওরা। গিয়ে তো তখন সোনালী সেন রায় তার নাম, ভদ্রমহিলা, অসাধারণ সুন্দরী, গায়ের রং একটু চাপা কিন্তু অসাধারণ সুন্দরী। তাকে পছন্দ হলো বিমলা বলে, কিন্তু ছবিটা হলো না। বাবা একটা জায়গায় লিখেছেন ঘরে বাইরে হলো না, কিন্তু বিমলা আমার ঘরে এলো, তিনি আমার শাশুড়ি। চমৎকার চমৎকার চমৎকার। তো আর কমল মজুমদার তো এক রাজার কাছে গল্প শুনেছি, ওদের বাড়ির ওটা বিরাট সাধারণ বড় বাড়ি ছিল, তার নিচের একটা হল ছিল, সেখানে কমল মজুমদার রিহার্সাল দিতেন সাউথ পয়েন্টে যে সমস্ত নাটকগুলো হবে সেটা। সেখানে নাকি হজবরলতে উনি ঠিক করলেন যে ন্যাড়ার গান হবে, এবং ন্যাড়ার গান কি করে হবে না, তাতে ব্যালের সুর দেওয়া হবে। মানে ব্যালে ওই মানে কি বলে অর্কেস্ট্রা, মানে ওয়েস্টার্ন অর্কেস্ট্রার সুর বাজবে এবং তাতে ব্যালে করবে ন্যাড়ার সখীরা নাকি, সখারা বা কিছু এরকম আর কি। তো সেই সব অদ্ভুত অদ্ভুত কমল মজুমদারের গল্প যে এত মানে বাড়িতে যখন আমরা একসঙ্গে আড্ডা মারতে বসি ওই গল্পগুলো ফিরে ফিরেই আসে আর কি। কমল মজুমদারের নাটকের জন্য তো শর্মিলা ঠাকুরকেও কমল মজুমদার বেছে নিয়েছিলেন। এবং ভীষণ বকুনিও খেতেন। হ্যাঁ, উনি কাশ্মীর কি কালি করতে যাবেন বলে কমল মজুমদারের মন ভেঙে গেছিল, নাটকটা তো হবে না। আর ওর সূত্রে কতজন মানুষের সঙ্গে আমি কাছাকাছি এসেছি বলুন। এক তো শক্তি চট্টোপাধ্যায়, বৌমা বলতেন। হ্যাঁ, বৌমা বলতেন। বৌমা আমাকে দুজন বলতেন, একজন হেমন্ত মুখোপাধ্যায়, একজন শক্তি চট্টোপাধ্যায়, কারণ ওই বাবার সূত্রেই দুজন বলতেন। আর শক্তিদার তো অনেক গল্প আছে। শক্তিদার গল্প বলতে কি, তুমি একদিন শক্তিদার গল্পের জন্য শুধু আমায় দেখো। দুটো গল্প একটা অন্তত বলছি, সেটা হচ্ছে শক্তিদা, আমি একসময় বাবার ওই সান্ধ্য আড্ডাটা বাড়িতে বন্ধ করতে মানে আমি বাধ্য হয়েছিলাম আর কি। সান্ধ্য আড্ডায় এত লোক আসতেন এবং এত কিছু হতো, ধরো সকালে রান্না করে চলে গেছি অফিসে, সেগুলো কিছুই নেই রাত্রেবেলা এসে দেখছি। আর এখনকার মতো তো সুইগি আর ওই উপায় ছিল না, আবার তখন কিছু করতে বসতে হতো। তারপর যাই হোক, আমি বললাম দেখো, আমি এখন তোমাদের বাড়িতে একটা ব্যাচেলার্স ডে ছিল, এখন আমি এসে গেছি, এখন আর এসব চলবে না। তো ঠিক আছে। একদিন সকালবেলা আমি মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমিও অফিসের জন্য স্নান করে তৈরি হবো আর কি। আমাদের তো সকালে মিটিং অ্যাটেন্ডও করতে হতো, মানে একটা ভীষণ ডিফিকাল্ট কাজ কিন্তু করেছি এত বছর ধরে, সকালে মিটিং অ্যাটেন্ড করে আবার বিকেলে ট্রান্সমিশন করা। যাই হোক, সকালে যাবো, তার আগে দরজা খুলেছি, নক করেছি, দরজা খুলেছি, শক্তিদা। বললাম এখন? হ্যাঁ, আমি তো আনন্দবাজার নাইট ডিউটি নিচ্ছি আজকাল, যাতে তোমার কাছে তোমাদের বাড়িতে সকালে আসতে পারি, তাই। হ্যাঁ, এসে কি বলতাম, আসুন না, এসে বললো, এখন আর মনে নেই। বললাম, এলেন। তারপরে বললেন, জানো না হরিদা আমাকে রাত্রে আসতে বারণ করেছে। তাই হরিদার কাছে আসবো না তো হতে পারে না, তাই আমি সকালে এসছি। তখন আমি কি করবো, আবার ব্রেকফাস্ট বানালাম, আবার শক্তিদাকে দিলাম, এসব বলো টলো। তারপরে আমি তৈরি হয়ে বেরোচ্ছি, উনি আমায় বললেন যে তোমার গাড়ি আসে না? আমি বললাম না, আমাদের শুধু নাইট মানে রাত্রিবেলা 8টার পরে গাড়ি পাওয়া যায়, তার আগে গাড়ি পাওয়া যায় না। সে কি, আচ্ছা চলো, তুমি কিসে যাবে? আমি বললাম মিনি বাসে। তোমাকে লোকে দেখে তুমি মিনি বাসে? হ্যাঁ, আমি তো এমনি প্রাইভেট এতেই সবসময় চলাফেরা করি। উনি আমাকে পৌঁছতে গেলে তার আগে খেয়ে দিয়ে একটু আয়েশ করছিলেন, বাবার সঙ্গে গল্প করছিলেন। আমাকে চলো বৌমা, তোমাকে একটু তাহলে মিনি বাসেই তুলে দিয়ে আসি। তবে আমি মীরাকে বলবো, মানে আমাদের তখনকার ডিরেক্টর ছিলেন মীরা মজুমদার, মীরাকে বলবো যারা তোমার মুখ তাদের তুমি ট্রামে বাসে চড়াচ্ছ। তো যাই হোক, গেলেন। আবার ওইটুকুনি গল্পের মধ্যে বাবা বলে দিয়েছেন যে আমি ক্যারি করছি, যখন বিরসা হবে আর কি। আর এই অবস্থায় তুমি মিনি বাসে যাবে? আমার তো উপায় নেই, আর আমাকে এখন 10:30টার মধ্যে মিটিং অ্যাটেন্ড করতেই হবে। তো উনি আমাকে মিনি বাসে তুলে দিয়ে যতক্ষণ না বাসটা গেল, উনি কিন্তু দাঁড়িয়ে রইলেন। আমার রাস্তা ক্রস করে গিয়ে উঠতে হলো। তো ওইগুলো আমাকে প্রায় পারলে হাত ধরে রাস্তা পার করেন আর কি। আর আমি তো ভীষণ মানে সবটাই মানে সেলফ সাফিসিয়েন্ট, ফলে আমি কেউ হাত ধরে রাস্তা পার করছি এটাতে অভ্যস্তই নই। আমরা শক্তিদা ছাড়ুন বলে, তারপরে যতক্ষণ আমি গেলাম, আর ওইটা বাবাকে এসেও বলেছিলেন যে আমার মেয়েরাকে বলতে হবে, এদের এরকম ভাবে সকালে গাড়ি দেয় না। তো এই হচ্ছেন শক্তিদার, মানে এত স্নেহ বৎসল,
অন্য একটা চিত্র শক্তিতা সম্পর্কে পাওয়া যায়, সেগুলো আমরা ঠিক। সবই জানি, কিন্তু মানুষের অন্য ভালো দিকটাও তো বলতেই হবে। ঠিক 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 ঠিক। আমরা একজন সফল অ্যাঙ্কার, সফল ঘোষক কেমন হয় সেটা দীর্ঘকাল দেখেছি। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। দীর্ঘকাল দেখেছি, তো আমাদের মনে যে মানস প্রতিমাটা তৈরি হয়েছে যে তিনি হবেন শান্ত, সংযত, দৃঢ়, ব্যক্তিত্বময়ী। একদম। তার ব্যক্তিত্বের ছটা আমাদের মনে একটা খুব পার্মানেন্ট দাগ রেখে যাবে। তারপর আমরা বড় হয়ে গেলাম, দূরদর্শনের সেই গরিমা চলে গেল, প্রাইভেট টিভি চ্যানেলগুলির রবরবা তৈরি হলো, এবং সেখানে অ্যাঙ্কাররা এলেন, তারা তাদের মতো করে লাবণ্য যোজন শুরু করলেন, এবং সেটা ক্রমে চিলচিৎকার, হাত পা ছোড়া, অভাব্যতা, মানে কোট আনকোট খিস্তির থেকে হয়তো এক দাগ নিচে। আহ, সৌন্দর্য যে বা ব্যক্তিত্ব, তার যে বিভা, তার যে ইম্প্যাক্ট, সেটা আস্তে আস্তে অপসৃয়মান হয়ে গেল। কেন এমন হলো, কি মনে হয় একজন সফল সঞ্চালক, সফল অ্যাঙ্কার, সফল ঘোষিকা হিসেবে কি সেটা মনে হয়? যদি শুধু ক্যামেরার সামনে এই যে নম্র বিনয়ী হতে হবে তা তো নয়, তোমাকে মানুষ হিসেবেও তাই হতে হবে, তবেই তোমার সেই রূপটা কিন্তু ফুটে উঠবে। এবং ভেতরে যদি তোমার সেই শান্ত সংযত ভাবটা থাকে এবং দৃঢ় ভাবটা থাকে, তাহলে কিন্তু তোমার চেহারাতেও সেটা ফুটে উঠবে। সমাজ থেকেই তো সেটা চলে গেছে, এবং সেটারই একটা রিফ্লেকশন বলতে পারো, যেটা এখন টেলিভিশনে হচ্ছে। টেলিভিশন দেখেন? না, আমি দেখি না। আমি কোনো খবরের চ্যানেল দেখি না, আমি শুধু খবরগুলো ওই মোবাইলে দেখে নিই। মানে হ্যাঁ, পৃথিবীর হচ্ছে সঙ্গে, না হচ্ছে হ্যাঁ, পৃথিবীর পৃথিবীতে। সঙ্গে যোগাযোগ রাখতে হবে, দেশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, এবং কোথায় কি হচ্ছে সেগুলো আমি দেখে নিই, কিন্তু আমি টেলিভিশন দেখি না। আমি আজকে আপনার সঙ্গে যখন বসবো তার আগে আমি বাড়িতে কথা বলছিলাম, আপনাকে অনুষ্ঠানটা শুরুর আগেই বলছিলাম যে আমার মা খুবই উত্তেজিত আপনার সঙ্গে কথা বলছি, কারণ তাদের বড় হওয়াটা তো হ্যাঁ, আপনাদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেই। তো আমি বলছিলাম বাড়িতে যে এই যে এত বেসরকারি চ্যানেল এবং অ্যাঙ্কারদের যে এই দেউলিয়া অবস্থা, চ্যানেল তো তেমনটাই স্পন্সর করে বা চ্যানেল তো তেমনটাই আসলে চায়। আমার মনে হয় চ্যানেল চায় এটা। হুম। কারণ আমি ব্যক্তিগতভাবে দু একজন নিউজ রিডারকে জানি যারা কিন্তু এমন নয়। বাইরে এমন নয়, আমি নাম করছি না, কিন্তু তাদের সঙ্গে আমি ব্যক্তিগত পরিচয় আমি দেখেছি, তারা কিন্তু বেশ নম্র ভদ্র, কিন্তু ওইখানে ভীষণ চেঁচিয়ে উদ্ধতভাবে বিচ্ছিরি করে কথা বলে। তার মানে সেটা চ্যানেল চায় কেন? আপনারা তো শহরে আছেন, হ্যাঁ, যারা এই এই কালচার স্পেসটা তৈরি করেছিলেন নিজের হাতে। আপনারা সুস্থ, আজীবন সুস্থ থাকুন, এবং আপনারা শহরে আছেন। কখনো আপনাকে শাশ্বতী গুহ ঠাকুর হতে আপনাদের ডাকা হয়েছে যে আমাদের একটা কোর্স কন্ডাক্ট করো? না, না, কখনো ডাকা হয়নি। কোনো প্রাইভেট টিভি চ্যানেল কেউ কোনোদিন কোনো পরামর্শ চায়নি? না, কখনো চাইনি। আমি আর শাশ্বতী আলোচনা করি অনেক সময়, তাহলে কি আমরা কিছুই শেখাতে পারিনি? তারা এমনিতে অনেক স্মার্ট, আমাদের চেয়ে অনেক স্মার্ট। আমাকে হয়তো মানে ওই রকম একই সঙ্গে গ্যাজেট অপারেট করতে হবে, একই সঙ্গে বলবে, এগুলো আমরা পারতাম কিনা আমি জানি না। তার কাজের চাপও অনেক বেশি। প্রতিযোগিতা বেশি, সবচেয়ে বড় কথা প্রতিযোগিতা বেশি। আমরা কোনো প্রতিযোগিতার সম্মুখীন হইনি, কারণ আমরাই সব ছিলাম। সে অর্থে আপনার কোনো টার্গেট ছিল না? না, 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 এখন কোনো তো টার্গেট target বেঁধে দেওয়া এখন তো হয়। টার্গেট, এখন তো পুরো ব্যাপারটাই তুমি যদি সমাজ সংসার সব কথাই ভাবো, তাহলে ওই দৌড়চ্ছে, মানে ওই ব্যাপারটাই আমাদের মধ্যে ছিল না। এইটাই আবার এটারই ছাপ কিন্তু পড়ে ওই বলার মধ্যে। তুমি আজকাল রাস্তাঘাটেও দেখবে মানুষ ভীষণ বিরক্ত, উদ্ধত, কিরকম দুর্বিনীত, একটা যেন, হ্যাঁ, দুর্বিনীত। মানে আমি অথচ আমরা তো বাড়ি থেকে শিক্ষা পেয়েছিলাম যে অন্যরকম, মানে যেটা আমরা হয়েছি সেইটা হবার শিক্ষাটা তো বাড়ি থেকেই ছিল। তাহলে কি বাড়িতে এই শিক্ষাটা দেওয়া হয় না? আমার সবসময় মনে হয়। আর সঞ্চালনার ক্ষেত্রেও যেটা আরেকটা দেখছিলাম, সেটা হচ্ছে প্রশ্ন করেছে, তারপরে যিনি আমার অতিথি, তার কথার মাঝখানে কাটছে, কিছু শুনছে না। কিছু শুনছে না। আপনি জানেন টেলিভিশন চ্যানেলে যিনি বলছেন, বক্তা, যাকে সম্মান জানিয়ে নিয়ে আসা হয়েছে, তার মাইক বন্ধ করে দেওয়ার ব্যবস্থা থাকে। তাই? হ্যাঁ, বাবা, এতটা আমি জানতাম না, জানতেও চাই না অর্ক। অতিথির মাইক বন্ধ করে দেওয়ার ব্যবস্থা থাকে যদি অ্যাঙ্কারের মনঃপুত না হয় সেই বক্তব্যটা।
ওরে বাবা! এই জায়গায় আমরা এসে পৌঁছেছি। আমরা একটা প্রশ্ন না করলেই নয় আপনাকে। হোমওয়ার্ক, আপনি বারবার হোমওয়ার্কের কথা বলেছেন। একজন ঘোষক, সঞ্চালক, সাংবাদিক, তার হোমওয়ার্ক কি হওয়া উচিত? সে কি কি শিখবে? আমি আমার ছাত্রছাত্রীদের যেটা বলি, সেটা বলছি, সেটা হচ্ছে এতটা পড়তে হবে, এতটা পড়লে এতটা জানবে, এতটা জানলে এতটা লিখতে পারবে, এতটা লিখতে পারলে এইটুকু বলতে পারবে। এইটাই হলো হোমওয়ার্ক। যেটা নিয়ে তুমি কাজ করতে যাচ্ছ, যাকে ইন্টারভিউ করতে যাচ্ছ, বা যে বিষয় নিয়ে তুমি বলতে যাচ্ছ, সেইটা তোমাকে আদ্যোপান্ত জানতে হবে। এবং তাহলে সেটা লিখে নিয়ে আত্মস্থ করতে পারলেই তুমি ক্যামেরার দিকে তাকিয়ে সেটা বলতে পারবে, বা স্টেজে দাঁড়িয়ে বলতে পারবে। এক্সপ্রেশন সম্পর্কে? এক্সপ্রেশনটা তো তোমার স্বাভাবিকভাবে আসবে, ভীষণ গম্ভীর হয়ে বা ভীষণ হেসে, কোনোটাই না। মানে সব কিছুর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে পরিমিতি বোধ। আরেকটা কথা হচ্ছে, টেলিভিশনে কথা বলতে গেলে মঞ্চে যতটা কথা বলতে হয় ততটা বলতে হয় না, অনেক কম বলতে হয়। এবং রেডিওতে, মানে যেটা শ্রুতি মাধ্যম, সেটাতে যতটা বলতে হয় ক্যামেরার সামনে ততটা বলতে হয় না। আরো অনেক কম কথায় বোঝানো যায়, কারণ তোমার একটা শরীরী উপস্থিতভাবে তুমি থাকছে, শরীরী উপস্থাপনা তোমার থাকছে, তাই জন্য তোমার কথায় অনেক কম কথায় সেটা তুমি বোঝাতে পারছো। ভয়েস মডিউলেশন? দেখো, এটা তো আমরা নিজে থেকে শিখেছি, এটা আমাকে কেউ শেখায়নি। হ্যাঁ, অনেকে দেখে হয়তো শিখেছি, অনেকে শুনে শুনে শিখেছি, কিন্তু আহ, সেই বোধটা তো থাকতে হবে। বোধ থেকে ভয়েস মডুলেশন আসবে, মানে, এবং কোনোটাই বাড়াবাড়ি কিছু না করে। আপনাদের সবসময় দেখছি আমাদের তো একদম নিচে। আলাদা করে কিছু ট্রেনিং হয়নি। আমাদের যেমন প্রোডাকশন টিম যারা, মানে প্রডিউসার, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, তারা সবাই পুনায় গিয়ে ট্রেনিং নিয়ে এসেছিলেন। ট্রেনিং নিয়ে এসে তারপর একটা জায়গা, মানে এই টেলিভিশন শুরু হয়। কিন্তু আমাদের অ্যানাউন্সারদের কোনো ট্রেনিং হয়নি। হ্যাঁ, আমাদের পরে যারা এসে তাদের আমরা ট্রেনিং দিয়েছি, কিন্তু আমাদের সময় কোনো ট্রেনিং ছিল না। কি ধরনের ট্রেনিং দিতেন তাদের? কি ধরনের, কি শেখাতেন? যা যা আমরা করি যেরকম ভাবে দেখা, এবং ওরা আমাদের অ্যানাউন্সমেন্ট দেখিয়ে নিত কিরম ভাবে বলতে হবে আমার সামনে। ওই যে অ্যানাউন্সার্স রুম বললাম, সেখানে এসে ওরা বসে আমাদের সঙ্গে কথা বলতো, আমি পুরোটা শুনে নিতাম একবার। ভুল হলে তাকে বলতাম যে এই জায়গাটা এরম ভাবে বলবে, এইটার এরম ভাবে উচ্চারণ করবে। এইগুলো তারা একটা শিখেছে। তাদের প্রথম কথা, অডিশনের সময় তাদের যেভাবে অডিশন হতো তখনই আমরা কিছু কিছু বলতাম, এবং একটা পুরো সেশন করতাম যে কিভাবে হবে না হবে। তারপর তারা অবজারভার হিসেবে আমাদের সঙ্গে থাকতো ফ্লোরে। আচ্ছা, প্রথমেই তাদের ডিউটি দেওয়া হতো না, দেখতো, দেখে হ্যাঁ, দিনের পর দিন তারা দেখতো, তারপরে তাদের ডিউটি অ্যালট করা হতো। কিন্তু আমরা তো আর কাউকে দেখে শিখিনি, আমরা যেটা শিখেছি নিজে নিজে শিখেছি। আপনাদের তো দেখার মানে দেখার না, অবকাশই হয়নি আরেকটা কি, কোনো। দেখো, ওখানে সালমা সুলতান বা ওদিকে লুকু সান্যাল এরা ছিলেন, তারা নিউজ পড়তেন। জয়ন্ত কৃপালিনী হ্যাঁ, ছিলেন। জয়ন্ত তো আমাদের সঙ্গে ছিল, কিন্তু আমি বম্বে দিল্লির কথা বলছি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তাদের তো সংস্কৃতিটাই আলাদা। ঠিক, একটা বাঙালি হিসেবে যে ভাবে তার উচ্চারণ, তার ভঙ্গি, তার বলা হবে, সেটা তো আর কোথাও থেকে কোনো আদর্শ নেই আমার সামনে। আমার আদর্শ, আমাকে নিজেকে একটা আদর্শ করে তুলতে হবে। এবং সেখানে এই যে উচ্চারণের কথা বলছো, বা কোথায় কি শব্দ ব্যবহার হবে, এগুলো আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন পঙ্কজ সাহা। এই যে একটা ভাষা, আমি বলি মান্য চলিত ভাষা, সেই ভাষাটা কিন্তু আমরা তৈরি করেছিলাম, এবং সেটা পঙ্কজদার সৌজন্যেই অনেকটা আমাদের গড়ে উঠেছিল। আর তাছাড়া দুজনেরই বাড়ির, মানে যে দুজনের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল, তাতে আমরা ভাষাটার চর্চা এমনি আমাদের হয়ে গিয়েছে। লেখার ভাষাকে কি একটু বলার ভাষার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছিলেন সে সময়? না, আমি বলার ভাষাটাই, যেমন ধরো, আমি একটা কথা বইতেও লিখেছি, সেটা হচ্ছে যে আমাকে প্রথমে যখন যাই আমাকে বলা হয়েছে, কারণ ওরা রেডিও থেকে এসেছিলেন বলে, যিনি দেখতেন তখন, সঙ্গীত পরিবেশন করবেন। আমি একটু অল্প বয়সে তো তর্ক করারও চেষ্টা করেছি, কারণ দেখলাম এখানে কিছু হচ্ছে না, আর বড় কত বা বলবো। আমি ঠিক আছে, উনি সাইন করে দিলেন একদম একদম তখন প্রথম দিকে। তারপরেই আমি ওখানে যখন বসলাম,
আর আমাকে আমার ক্যামেরাম্যান বন্ধুরা বলতো টেলিলাইট অন হলেই নাকি আমি টেলিলাইট অন হলেই আমি নাকি ভীষণ খুশি হয়ে যাই আর কথা বলতে শুরু করি, হয়তো তাই। আর তুমি দেখো আমি কিন্তু চটি খুলে বসেছি, আমার যেহেতু নাচের মেয়ে তাই জন্য স্টেজে তো চটি খুলে উঠতাম। আমি ওখানে অ্যানাউন্সার্স ডেস্কে কিন্তু চটি খুলে বসতাম। তো ওরা বলতো চটি এই এবার চৈতালি চটিটা খুলেছে, এবারে তো ওর ভীষণ খুশি হয়ে উঠবে। তো সেই খুশি হয়ে বললাম এখন আপনাদের গান গেয়ে শোনাচ্ছেন। হ্যাঁ, এই ভাষা তৈরি হলো কিন্তু স্বতঃস্ফূর্ত। চিচিং ফাঁক, মাইকেলের আসর এইসব হচ্ছে, তার বাচ্চাদের মতো করে তাদের যেরকম ভাবে বলতে হয়, ছোট্ট সোনা বন্ধুরা, ওই সেই ইন্দিরা দেবীর কাছ থেকে শেখা। তো সেইভাবে ওই ছোট্ট বন্ধুরা, ছোট্ট সোনাটা আর বললাম না, একটু বেশি লাগে। ওই বললাম যে রেডিও আর টেলিভিশনের ওই সোনাটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তো ছোট্ট বন্ধুরা, খুদে বন্ধুরা এরকম বলতাম। তো ওই বলতে বলতে ওই ভাষাটা তৈরি হয়ে গেল। আর একেবারেই তুমি বাড়িতে বসে একজনের সঙ্গে গল্প করতে গেলে যে ভাষা বলবে সেই ভাষাটাই টেলিভিশনের ভাষা হওয়া উচিত বলে আমার মনে হলো। কাজেই লেখার ভাষাটা থেকে বেরিয়ে এসে, বইয়ের ভাষা থেকে বেরিয়ে এসে, রেডিওর ভাষা থেকে বেরিয়ে এসে একটা নতুন ভাষার সৃষ্টি হলো। আমরা একদম আমাদের আড্ডাটার শেষাংশে চলে এসেছি। এই যে আমরা আমাদের রুচির দৈন্য, চিন্তার দুর্দশা নিয়ে আক্ষেপই করছি দুজনেই, আমরা একটা সহাবস্থানে পৌঁছেছি, কিন্তু দূরদর্শনও তার গরিমাটা হারিয়ে ফেললো। আরেকটা শাশ্বতী গুহ ঠাকুরতা, আরেকটা চৈতালি দাশগুপ্ত দূরদর্শনে আর উঠে এলো না। এটা কেন, কি মনে হয়? আমরা যেভাবে সঞ্চালনা করতাম, বা আমি তো অনেক, তুমি দেখেছো নিশ্চয় আমার সাক্ষাৎকারনামা আছে, এইগুলো আমরা একদম পার্মানেন্ট ছিলাম বলে আমাদের দিয়েই করানো হতো। এবং পরবর্তীকালে আমি প্রচুর প্রোডাকশনের সঙ্গেও যুক্ত ছিলাম। ওই মাও মেয়ে বলে একটা সিরিজ করেছি, ঘরে বাইরে বলে একটা মেয়েদের অনুষ্ঠান, রঞ্জনা বলে একটি মেয়ে প্রোডাকশনটা করতো, আর আমি পুরোটাই অ্যারেঞ্জ করতাম এবং সামনে বসতাম। এইগুলো হতো, কিন্তু এখন তো আমাদের ওই রেগুলার অ্যানাউন্সমেন্টটাই অনেক দিন বন্ধ হয়ে গেছে। যেহেতু 24 আওয়ার্স চ্যানেল হওয়ার পরে ওই নমস্কার দূরদর্শন কেন্দ্র কলকাতা বলার দরকার হয় না। আর বিভিন্ন জনে আলাদা আলাদা ইন্টারভিউ নেয়, মানে ওই যে রোজই তোমরা যে মুখ দেখছো বা প্রায় যে মুখ দেখছো সেই ব্যাপারটা তো হয় না, সেই জন্য হয়তো তৈরি হয়নি। আরেকটা কথা হচ্ছে যে যারা ওই শিল্পগুলো সৃষ্টি করেছেন তাদের হচ্ছে সবাই এখন রিটায়ার্ড পার্সন। এখন ছোটরা যারা আছে তারা যেরকমভাবে করছে, তার মধ্যে হয়তো ভালো অনুষ্ঠানও কিছু হচ্ছে, কিন্তু সেই সংখ্যক ভালো অনুষ্ঠান হচ্ছে না। প্রাইভেট চ্যানেলগুলোর যে মানে ঔজ্জ্বল্য, এটাই বলতে যাচ্ছিলাম, সেইটা দূরদর্শন হারিয়েছে। হ্যাঁ, প্রসার, অথচ ওদের কাছে যে ইকুইপমেন্টস আছে, যা ব্যবস্থা আছে, হ্যাঁ আর্কাইভ আছে, তাতে অনেক অনেক ভালো হতে পারতো, যেটা সত্যিই হয়নি। ফলে মানুষ এখন দূরদর্শন না দেখে অন্য প্রাইভেট চ্যানেল দেখছে। এবং হয়তো স্পেশাল দিনগুলোতে ভালো অনুষ্ঠান হয়, কিন্তু রোজ যে মানে ওই একটা মান রেখে অনুষ্ঠান করা, সেটা বেশিরভাগ সময় আজকাল আমি যে খুব দেখি তা না, কিন্তু যতক্ষণ দেখতে পাই তাতে দেখি মাঝে মাঝে ভালো প্রোগ্রাম নিশ্চয়ই এখনো হয়, কিন্তু মানুষের তো চোখটা অন্যদিকে ঘুরে গেছে। তাকে ফিরিয়ে আনা মুশকিল। ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনে তো আপনি দূরদর্শনে ছিলেন। সেটা একটা দিন। বাড়িতে 31শে অক্টোবর বাড়িতে খবর পেয়ে গেছিলাম, কারণ বিবিসিতে অলরেডি অ্যানাউন্স করেছিল। আমার বাবা বললেন যে এরম হয়েছে, আমরা তো ভীষণ শকড। কিন্তু আমাদের এখানে কোনো অ্যানাউন্সমেন্ট তখন হচ্ছে না, এবং ওটা সত্যিকারের খবর কিনা সেটাও আমরা জানতাম না। কিন্তু আমাকে অফিস থেকে ফোন এলো, তোমার তাড়াতাড়ি চলে এসো। কেন বলা হলো না, এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি চলে এসো, আর এতটার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। কারণ তুমি জানো কলকাতা শহরে কি অবস্থা হয়েছিল তখন। তো চলে গেলাম, এবং ওইটারই প্রেক্ষিতে নিশ্চয় আমাকে বলা হয়েছিল, ভেবে নিয়ে একটা পেল কালারের শাড়ি পরলাম। আমি এমনিতে ব্রাইট সময় পরি সেইটা। তারপরে যাবার পরে বলা হলো নো মেকআপ লুক নিয়ে বসতে হবে, প্রায় মানে পাফ টাফ তো করতেই হবে, যাই হোক সেরকমভাবে বসলাম। তরুণ এলো, সেদিন তরুণ ডিউটিতে ছিল। ফ্লোরের মধ্যে আড্ডা হয় অনেক সময়, সেই আড্ডাগুলো কিছু হচ্ছে না, সবাই স্তব্ধ, নীরব। আমি শুরু করলাম, এবং একটা অন্যদিনের মতো হেসে নয়,
তারপরে তরুণের খবরের ফার্স্ট সংবাদটাই মানে লিডটাই ছিল এই খবর। পশ্চিমবঙ্গের মানুষ প্রথম জানলেন যে এই ঘটনা ঘটেছে। সেটা একটা খুবই খুবই প্যাথেটিক দিন আমাদের জন্য ওই সময়টা, কারণ এমনি ভারতবাসী ভাবতে পারেনি যে এরকম হতে পারে, আর সেটার ছায়া তো আমাদের মধ্যে পড়বেই। আর উল্টোটাও ঘটেছিল, রাজীব গান্ধী এসেছিলেন একদিন, সেই দিনটা ঠিক এর উল্টোটা বলি। সেটা হচ্ছে, ওটা তো 84, আর 86-এ আমরা দূরদর্শন ভবনে এলাম, রাধা স্টুডিও ছেড়ে আমরা গল্ফ গ্রিনে দূরদর্শন ভবনে এলাম, এবং সেইটা ইনগরেট করতে আসবেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। আমাদের মধ্যে বেশ সারা পড়ে গেল, দারুণ। আর আমার এমনিই ভদ্রলোককে খুব মানে ছবিতে দেখে থেকে ভালো লাগতো। তারপরে আমি খুব আগ্রহে তাই জন্য ছিলাম তাকে সামনে দেখবো বলে। তো আমরা তো স্টুডিওর মধ্যে, আমার একটি মেয়ে দিল্লি থেকে এলো, রাগিনী ওর নাম, ও হিন্দি অ্যানাউন্সমেন্ট করবে। আমি মানে প্রথম প্রচার, মানে ভাবো সারা ভারতবর্ষে প্রচার হচ্ছে প্রথম, কিন্তু আমি বলছি বাংলায়, তারপরে হিন্দিতে। আর শাশ্বতী রয়েছে অন্য এন্ডে, রবীন্দ্র সদন থেকে একটা প্রোগ্রাম হবে, সেই এন্ডে শাশ্বতী রয়েছে। আর এখান থেকে প্রথম আমি বলবো। তো বাইরে প্রদীপ টদীপ জাল মানে কিছু একটা হয়েছে, সবাই সারা পড়ে গেল যে উনি এসে। আমি তো ঢাকাই শাড়ি টাড়ি, সাদা ঢাকা অফ হোয়াইট ঢাকাই শাড়ি পরে প্রস্তুত, ওকেও একটা ওরকম শাড়ি হয়তো বড্রপ থেকে বা কেউ দিয়েছে, ও এরকমভাবে সেজে দাঁড়িয়ে আছে। তারপরে ওরা ফ্লোরে ঢুকলেন, জ্যোতি বসু আছেন, অজিত পাজা আছেন, আরও সব, প্রিয়রঞ্জন দাস মুন্সিও বোধহয় ছিলেন, হ্যাঁ ছিলেন। তো এরা যাই হোক আসছেন। উমা এসে উনি প্রথম আমরা নমস্কার করার আগে উনি এরমভাবে নমস্কার করছেন। আমি না অবাক, ওরকম একটা সৌম্য দর্শন মানুষ, অত বিনয়, এই হচ্ছে মানে ক্লাস, জানো তো, ওইটা ওদের ভেতরেই রয়েছে। কি অপূর্ব তার মানে চাহনি। মানে আমি এই জন্য বলছি যে উনি খুব স্মিত হাসি নিয়ে সারাক্ষণ, আমি যতক্ষণ কথা আমি বুঝতে পারছি উনি তাকিয়ে আছেন। ওর তো আমার অ্যানাউন্সমেন্ট শোনার, আমি যেটা কি বলছি, উনি তো সামনের দিকে ফিরে, বাকিরা কিন্তু সামনের দিকে ফিরে আছে, অন্যরা কিন্তু, জ্যোতিবাবু কিন্তু আমার দিকে তাকাননি, কিন্তু রাজীব গান্ধী তাকিয়ে আছেন, শুনছেন, মাইনিউটলি ফলো করছেন। আর তারপর আবার যখন ওরা ফ্লোর ছেড়ে চলে যাচ্ছেন, তখনও আবার নমস্কার করে গেলেন। আমি মানে আমার জীবনের এটা একটা উল্লেখযোগ্য দিন, অনবদ্য অভিজ্ঞতা যাকে বলে। কথাও বললেন চলে যাবার সময়, তখন তো ফ্লোরে অন্য কিছু, তখন বোধহয় অলরেডি ওই এন্ডে চলে গেছে, রবীন্দ্র সদন এন্ডে, মানে ট্রান্সমিশন তখন ওইভাবে হচ্ছে, যেখানে শাশ্বতী আছে। তো তখন কথাও বললেন, কথা বলে বেরিয়ে গেলেন। আপনি তো এতগুলো রাজনৈতিক পালাবদলের মধ্যে দূরদর্শনকে দেখেছেন, আপনার কি মনে হয়, এটাই আমার শেষ প্রশ্ন, যেহেতু আমরা দূরদর্শন নিয়েই কথা বলছি, দর্শকদের বলবো যে কেয়ার অফ দূরদর্শন, চৈতালি দাশগুপ্তর এই কাজটি অনুগ্রহ করে আপনারা দেখবেন, পড়বেন। দূরদর্শন সম্পর্কে যারা আগ্রহী, আমাদের বাঙালির প্রথম সম্প্রচার সম্পর্কে জানতে, বা এভাবেও বলা যায় যে সম্প্রচারের শৈলীগুলি সম্পর্কে সশ্রদ্ধভাবে আজও যারা প্রণত হয়ে রয়েছেন, তারা এই কাজটি দেখলে একবার আবার ফিরে যেতে পারবেন। যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই, আপনি ইন্দিরার মৃত্যুর কথা বললেন, রাজীব গান্ধীর কথা বললেন, তারপর আইকে গুজরাল, দেবগৌড়া, কত যুগ এসেছে, কত টালমাটাল হয়েছে। আপনার কি মনে হয় যে চিরকালই দূরদর্শনকে রাজনৈতিক নেতারা বা শাসক প্রচণ্ডভাবে ব্যবহার করে এসেছে, নাকি আজ দূরদর্শনকে রাজনৈতিকভাবে অনেক বেশি ব্যবহার করা হচ্ছে? আপনি তো মানে আপনার কাছে শোনা হচ্ছে ঘোড়ার মুখের কথা। হ্যাঁ, সব সময় ব্যবহার করেছেন, আজকে বেশি বলে তা নয়। আমরা তো কেন্দ্রীয় সরকারের অধীনে, তাই জন্য কেন্দ্রীয় সরকার যে পার্টি থাকুক না কেন, যে ক্ষমতায় থাকুক না কেন, তার
তার কথা মেনে আমাদের সবসময় চলতে হয়েছে। অনেক রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের চলতে হয়। অনেক কথা বলতে পারি না, অনেক শব্দ ব্যবহার করতে পারি না, এরকম সবসময় হয়েছে, আমাদের সময়ও হয়েছে, এখনো নিশ্চয়ই হয়। প্রধানমন্ত্রী কি নিজের প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে দূরদর্শনকে ব্যবহার করেছেন অতীতে? না, সেরকম ভাবে করেনি। দেখো, 15ই আগস্ট তিনি তো বক্তৃতা দেবেনি, সেটা তো খুব 14th স্বাভাবিক আগস্ট ঘটনা। দেবেনি, হ্যাঁ, বা প্রজাতন্ত্র দিবসে দেবেন, 26শে জানুয়ারি দেবেন, এগুলো তো হবেই। তার বাইরে না, তেমন তার বাইরে সেরকম ভাবে কখনো আমার সময় অন্তত আমি দেখিনি, মানে এতদিন ধরে আমি দেখিনি। এই 40 মানে এখন তো 50 বছর হলো, 40 বছর আমি কাজ করেছি, 40 বছরে কখনো দেখিনি। এবং তারপরেও আমি তো এখনো যাই, মানে কোনো স্পেশাল ডেতে ওরা ডাকে। যদিও এবারের 50 বছর অনুষ্ঠানে ডাকেনি, কিন্তু তার আগে অবধি ডেকেছে। তো তখনও আমি ওরমভাবে যতটা জানি তাতে আলাদা করে এখন বেশি যে কিছু হচ্ছে তা নয়। সবসময়ই যারা ক্ষমতায় থেকেছেন তাদের অধীনস্থ দূরদর্শনকে থাকতেই হয়েছে, কারণ যেহেতু এটা কেন্দ্রীয় সরকারি সংস্থা। শেষ প্রশ্ন বলার পরেও যদি একটা শেষ প্রশ্ন করার অবকাশ দেন, তাহলে বলি, আজ যদি কেউ চৈতালি দাশগুপ্তকে বলে সমস্ত শর্তাশর্ত তার অনুকূলে রেখে যে আপনি কাল সন্ধ্যে থেকে আমাদের এখানে সঞ্চালনা করুন, খবর পড়ুন, যেরকম যে কাজটা আপনি করে এসছেন, আবার করবেন? নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। কেউ যদি ডাকে তাহলে আমি ভীষণ খুশি হই। এই বয়সেও আমি এই কাজটা করতে পারি। বয়স আমার কাছে একটা নম্বর মাত্র, কারণ হ্যাঁ, হয়তো শরীর সবসময় সহযোগিতা করে না, কিন্তু মনটা আমার একেবারে সেই সময়কার তারুণ্য আমার মনের মধ্যে রয়েছে, ফলে আমি এখনও করতে পারি। আর ক্যামেরার সামনে আসতে পারলে আমি আর কিছু চাই না। আমি অনেক ইন্টারভিউতেই বলেছি যে যার সঙ্গে আমি জীবনে সবচেয়ে বেশি কথা বলেছি সেটা ক্যামেরা। সে আপনার সব থেকে সুদাম সখা, সে হ্যাঁ। আপনার সব থেকে প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু। প্রথমত আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই, আপনি এতটা সময় দিলেন। আর আমরা চাই আপনি আমৃত্যু ক্যামেরার সামনে আমাদের প্রিয় সঞ্চালিকা হয়েই থাকুন। হ্যাঁ, এটা তুমি যেটা বললে সেটা যেন হয়, সেটাই প্রার্থনা করো। আমি সেটাই চাই, যে ক্যামেরার সামনে বারবার করে আসা, বারবার করে কথা বলা। এবং হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে জীবনে, সেগুলো যেমন লেখার মাধ্যমে আমি এখন লিখছি, তেমনি বলতেও চাই। আর বুঝতেই পারছো আমার সঙ্গে কথা বলে যে আমি কথা বলতেও ভীষণ ভালোবাসি। সেটা তো আমরা জানি। আমাদের এক বন্ধু প্রদ্যুৎ বলতো, ওই যে সপ্তাহে কি করতাম না, একদিন কি হলো যে খুব কম ক্লিপিংস আছে, তো অনেকটা বলতে হবে, মানে যতটা অ্যানাউন্সমেন্ট মানে যতটা একটা বিষয় নিয়ে লিখেছি তার চেয়ে বললো ওকে ছেড়ে দাও, ও তো বলতেই থাকবে। তো এরকমও বলতো আমাকে। আমার মানে এমনকি অনুষ্ঠান প্রচার বিঘ্ন ঘটায় দুঃখিত, এইটা বোর্ডে দেখিয়েছে, বলছে ক্যামেরার ওদিকে ফেস করো, ও অনেক কিছু বলবে, এমনিই বলবে। আর কি। আমরা চাই আপনি বলতে থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ চৈতালি দি, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে। Thank you. নমস্কার।